দর্শক, নতুন দাম নির্ধারণে সাধারণ মানুষের উপর কতটা প্রভাব পড়লো এই খবর আরো জানাতে চাই আপনাদের। রংপুর থেকে সহকর্মী ফখরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং চট্টগ্রাম থেকে আছেন রনি দত্ত। ফখরুল, নতুন দাম নিয়ে গ্রাহকরা কি বলছেন? আমি আছি রংপুর নগরীর রহমান ফিলিং স্টেশনে। এখানে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল চালক যারা আছেন, গ্রাহক আছেন, তারা অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। একটু আগে শুরু হয়েছে তেল দেয় এবং জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি করা হয়েছে, তারপরও আমরা প্রতিটা ফিলিং স্টেশনে দেখেছি যে লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন ফজরের নামাজের পর থেকেই। ঘন্টার পর ঘন্টা অনেক ফিলিং স্টেশনে এখন পর্যন্ত তেল দেওয়া শুরু হয়নি। আসলে এই জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি পেয়েছে এই নিয়ে আমরা গ্রাহকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এমনিতেই আসলে তেল সংকট, তারা তেল পাচ্ছেন না, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরও তারা তেল পাচ্ছেন না। এই অবস্থায় তার উপরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ মরার ওপরে খাড়ার ঘা যেটিকে বলা হচ্ছে সেটি কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে তেল সংকট অতি দ্রুত নিরসন করে এই জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি করা হয়েছে এটি কমানোর দাবি কিন্তু তারা করছেন। এবং আমরা রংপুর নগরীতে যে ৬-৭টি ফিলিং স্টেশন আছে, আমরা সকাল থেকেই ঘুরে ঘুরে খবর নিয়েছি। সবগুলোতে আসলে দুপুরের পর শুরু হওয়ার কথা তেল দেয়া, এবং এই রহমান ফিলিং স্টেশনে শুরু হয়েছে। এবং তারা বলছেন যে প্রতিদিনই আসলে তারা তেল পান, নির্দিষ্ট পরিমাণ তেল পান, এবং সেটি কিন্তু ১ থেকে ২ ঘন্টার মধ্যে তেল শেষ হয়ে যায়। তার কারণ হচ্ছে যে ফজরের পর থেকেই ফিলিং স্টেশনের সামনে অসংখ্য মোটরসাইকেল এবং তেল নেওয়ার জন্য অসংখ্য গ্রাহক দাঁড়িয়ে থাকে, এবং তাদের চাহিদা পূরণ করতে আসলে তাদের ১ থেকে ২ ঘন্টার মধ্যেই কিন্তু তেল শেষ হয়ে যায়। তারপরও কিন্তু শেষ হওয়ার পরও অনেকে লাইনে দাঁড়িয়ে থাকেন, তারা পান না। এবং যারা তেল পান না তারা বলছেন যে এক ফিলিং স্টেশনে তেল না পেয়ে আরেক ফিলিং স্টেশনে তাদেরকে যেতে হয়। এবং এই তেল সংকটের কারণে কিন্তু কৃষি ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়েছে, এবং কৃষকরা বলছেন যে এই ডিজেলের সংকটের কারণে তারা সেচ ঠিকভাবে দিতে পারছেন না। নানামুখী সংকট কিন্তু সৃষ্টি হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল শাহিন, ধন্যবাদ আপনাকে। এবারে যেতে চাই চট্টগ্রামে। রনি, চট্টগ্রামে মানুষজন কি বলছেন নতুন এই দাম নিয়ে? ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। শরীফ, চট্টগ্রামেও কিন্তু দাম যে বৃদ্ধি হয়েছে সেখানে মানুষের কিন্তু ভোগান্তির সেটির চিত্র সেটি কিন্তু পরিবর্তন হয়নি। আমরা সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে দেখছি, সেখানে অনেকগুলোতে তেল দেওয়া হচ্ছে, তবে এই যেমন অকটেন এখানে দেওয়া হচ্ছে, এই টাইগার পাস এজেন্সি লিমিটেডের এখানে কিন্তু ডিজেল নেই। অর্থাৎ তারা যে তেলের যে প্রাপ্তি সেটা কিন্তু আসলে এখনো পুরোপুরি কিন্তু যে সংকট সেটি কিন্তু কাটেনি, এবং পরিস্থিতির যে পরিবর্তন সেটি কিন্তু হয়নি। এর পাশাপাশি জ্বালানি তেলের যে দাম বৃদ্ধি, এতে কিন্তু মানুষের একটি কথাই বলছে যে আসলে জ্বালানি তেল বৃদ্ধি মানেই হচ্ছে পরিবহনের ক্ষেত্রে দাম বাড়া, এবং একই সাথে পরিবহনের দাম বাড়া মানেই হচ্ছে মানুষের অন্যান্য দ্রব্যমূল্যের দাম বাড়া। আমরা একটু কথা বলতে চাই, আপনারা তো তেল নিয়েছেন, ভোগান্তির কোনো কমেছে কিনা? ভোগান্তির দামও তো বেড়েছে। ভোগান্তি আসলে এখনো কমে নাই। ১ ঘন্টা ধরে লাইনে দাঁড়ালাম, এরপরে তেল পেলাম। তো এটা তো আসলে ভোগান্তি। তেল আসলে একটা নির্দিষ্ট লিমিটেড টাইম না দিয়ে যদি মানে দিনরাত ২৪ ঘন্টা আগে যেভাবে পাওয়া যেত, এভাবে পেলে এই ভোগান্তিটা থাকতো না আসলে। এবং জ্বালানি তেলের যে দাম বাড়ছে সেটার প্রভাব তো সব জায়গায় পড়বে। এটা তো ডেফিনেটলি পড়বে। তেলের দাম বাড়ার জন্য জিনিসপত্রের দাম বাড়বে। অলরেডি শুনলাম ডলারের দাম বেড়ে গেছে, তো সব কিছু তো বেড়ে যাবে আলটিমেটলি। ধন্যবাদ আপনাকে। শরীফ, আপনি জানেন যে এখানকার মানুষেরও কিন্তু একই রকম কথা, যে জ্বালানি তেলের যে ভোগান্তি সেটি যেন কম হয়, যেহেতু তেলের দাম যেহেতু বেড়েছে। তারা আসলে মনে করেছিলেন যে পেট্রোল পাম্পে এই ফিলিং স্টেশনগুলোতে যে দীর্ঘ লাইন সেটি হয়তো কমবে, কিন্তু দীর্ঘ লাইনের যে সারি সেটি কিন্তু এখনও অব্যাহত আছে, এবং একই সাথে ভোগান্তিটা কিন্তু রয়েছে। তাদের দাবি হচ্ছে জ্বালানি তেলের জন্য আরও একটু কমানো যায় এবং মানুষের যে ভোগান্তি সেটা যেন হ্রাস করা যায়। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শরীফ। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, জ্বালানির নতুন দাম নির্ধারণে সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখাচ্ছিলাম আপনাদের।